প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। আর সেই সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতেও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 12 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তের 15 কিলোমিটারের পরিবর্তে 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় তল্লাশির ক্ষমতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ক্ষমতা বেড়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ নেই কেন্দ্রের বিরুদ্ধে সরব রাজ্য। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাতের চেষ্টার অভিযোগ তোলাই শুধু নয়, নির্দেশের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাবও এনেছে রাজ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরাসরি বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বার্থে রাজ্য বিএসএফকে বাড়তি সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर आपको बॉर्डर संभालने के लिए बॉर्डर को सिक्योरिटी का जो काम है उसको करने दो। अगर स्टेट से ज्यादा मदद अपने मांगने चाहते हैं तो स्टेट आपको मदद करने के लिए देश का हित में तैयार है, लेकिन फेडरल स्ट्रक्चर को बनाए रखने के लिए फेडरल स्ट्रक्चर को अननेसेसरीली डिस्टर्ब करना ठीक नहीं है। इसको बारे में आप चर्चा कीजिए और बीएसएफ को जो कानून बनाया वो कानून को आप उल्टो कीजिए। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পাল্টা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে রাজ্য বিজেপি। এখন যখন দেখছে বাংলায় শিল্পের পুরোপুরি মরুভূমির অবস্থা, সেই কারণে এখন প্রধানমন্ত্রীর নাম লাগিয়ে যদি শিল্পকে ডাকা যায়, প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে যদি এখানে কিছু শিল্প ইউনিট তৈরি করা যায় তার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর দাবি, আমপান, ইয়াসের ক্ষতি ও বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে 96,000 কোটি টাকারও বেশি প্রাপ্য রাজ্যের। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। इसी के लिए अम्फन हुआ है, फोनी हुआ है, जोश हुआ है, इसमें हमको बहुत रुपया अभी मिलेगा सेंट्रल से पड़ा है। इसको बारे में हम लोगों ने बात किया है और बहुत सारे स्कीम है, जैसा 96,655 करोड़ का माफिक रुपया हमको मिलेगा स्टेट सेंट्रल गवर्नमेंट से। और रुपया थोड़ा देने के लिए हमने बोला कि हमारा स्टेट कैसे चलेंगे अगर सेंट्रल का जो रुपया देना था और रुपया अगर रुक दिया गया तो उन्होंने कहा है कि ठीक है, हम देख लेता है परिस्थिति क्या है, परिस्थिति देख के बताएंगे। 12 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ নিয়েও বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতি দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের দিকেই চোখ ছিল সকলের। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্র রাজ্য সুসম্পর্কের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধন করার জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা। 21 বঙ্গের ভোট যুদ্ধে ঘাসফুল বনাম পদ্মফুলের দ্বৈরথে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক দরজা। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের নিশানায়। পাল্টা বিজেপির তরফেও তৃণমূলের দিকে ধেয়ে এসেছিল আক্রমণ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেও একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে উল্টো সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। पॉलिटिकली आपका साथ हम लोग को जो भी डिफरेंस है, पॉलिटिकली डिफरेंसेस रहेगा ही। पॉलिटिकली डिफरेंस, आपका पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, हमारा पार्टी का पॉलिटिकल आइडियोलॉजी अलग है, लेकिन ऐसा ना हो कि हमारा स्टेट सेंटर का रिलेशन इसमें कोई असर पड़े। নরেন্দ্র মোদীকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধনী আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। BDBS होगा पूरी 21 अप्रैल में कलकत्ता में, और BDBS कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनॉग्रेट द कॉन्फ्रेंस। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া নিতে সময় নেননি রাজ্য বিজেপি। এখন বেকায়দায় পড়ে, বিপদে পড়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছে। এতদিন প্রধানমন্ত্রীকে ডাকেননি,
এখন যখন দেখছে বাংলায় শিল্পের পুরোপুরি মরুভূমির অবস্থা, সেই কারণে এখন প্রধানমন্ত্রীর নাম লাগিয়ে যদি শিল্পকে ডাকা যায়, প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে যদি এখানে কিছু শিল্প ইউনিট তৈরি করা যায়, তার চেষ্টা চলছে। ভোটের প্রচারে লক্ষ্য ছিল বাংলার মসনদে প্রত্যাবর্তন, তাই প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল ঘাসফুল শিবির। ক্ষমতায় আসার পর বঙ্গের শিল্প স্থাপন বড় চ্যালেঞ্জ তৃণমূল সরকারের কাছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুর বদল বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। 19শে ডিসেম্বর পুরভোট নিয়ে জট এখনও অব্যাহত। এর মধ্যেই হাওড়া সংশোধনী বিল নিয়ে 18টি আপত্তিজনক বিষয় উল্লেখ করে আরও বিশদ তথ্য চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফলে ভোট নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সব পুরসভায় একসঙ্গে ভোট, না হাওড়া কলকাতায় পৃথক ভোট? রাজ্য রাজনীতিতে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নই আরো জোরালো হলো বুধবার, কারণ কার্যত পিছোতে চলেছে হাওড়ার পুরভোট। নেপথ্যে হাইকোর্টে মামলা। অন্যদিকে হাওড়ায় পুরভোট হওয়ার কথা ছিল 19শে ডিসেম্বর, কিন্তু আদালতে মামলার নিষ্পত্তি না হওয়ায় সোমবার ফের মামলার শুনানি। আদালতের সামনে একটি আন্ডারটেকিং সাবমিশন যদি কেউ করে থাকেন, সেক্ষেত্রে আদালতের প্রতি রেসপেক্টের প্রশ্নটা আছে, এবং সেই আদালতের প্রতি রেসপেক্টের যে প্রশ্নটা, এই জায়গা থেকে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সেই জায়গাটায় সম্মানের জায়গাটা সেটা তাদের দেওয়া উচিত। মানে একটা হচ্ছে যেটা করা যেতে পারে কিন্তু করা উচিত নয়, ঠিক এইভাবে যদি আমরা এটাকে ফ্রেম করি তাহলে বিষয়টা দাঁড়াবে এতে নির্বাচন কমিশনের অধিকার আছে করবার, কিন্তু যেহেতু আদালতের কাছে তারা এই সাবমিশন করেছেন তাহলে সেই অর্থে সেটা করা উচিত হবে না। এটা মৌখিক সাবমিশন হলেও সেই জায়গাটাকে আমরা মেনটেন করি, এটা জুডিশিয়াল প্রপার্টির প্রশ্ন। হাওড়া থেকে বালিকে আলাদা করে পুরসভা তৈরির জন্য বিল পাশ করানো হয়, কিন্তু সেই বিলে এখনো স্বাক্ষর করেননি রাজ্যপাল। সূত্রের খবর, হাওড়া পুরক্ষেত্র থেকে বালি আলাদা করা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড়। রাজ্যের কাছে প্রায় 18টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তিনি। ফলে একদিকে মামলা, অন্যদিকে হাওড়া থেকে বালি আলাদা হওয়া নিয়ে জট, সঙ্গে রাজ্যপালের অবস্থান। সব মিলিয়ে হাওড়ার পুরভোট পেছানোর সম্ভাবনা। রিপাবলিক বাংলা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধান সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 3 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। সোমবার হাইকোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। এসএসসি গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় নয়া মোড়। সিবিআই অনুসন্ধান সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে আজ অনুসন্ধান সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। জজ সাহেব জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারটা স্টে দিয়েছেন, দিয়ে বলেছেন সোমবারে মামলাটা 10:30-তে আমরা জাস্টিস ডিভিশন বেঞ্চ শুনবেন, জাস্টিস হরিশ টন্ডন অ্যান্ড 3 উইক্সের ভিতরে যাদের যাদের এফিডেভিট দেওয়ার আছে, ইন দ্য মিন টাইম আপনারা নিজের মধ্যে এফিডেভিটটা দিয়ে দিন। ইতিমধ্যে গ্রুপটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ডিভিশন বেঞ্চে যে শুনানি হয়েছে তাতে যে অসঙ্গতি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোথাও কোনো সামঞ্জস্য নেই। রাজ্য এজি সেখানে পৌঁছেছেন, এর আগের দিনও আমরা দেখেছি। রাজ্য সরকারের অবস্থান কি সেটার মধ্যেও কোনো পরিষ্কার নেই। তো এটা বুঝতে পারছেন মানুষ যে গ্রুপ ডি নিয়োগে একটা দুর্নীতি আছে, অস্বচ্ছতা আছে, সেটা সরকার এবং তাদের ডিপার্টমেন্টই স্বীকার করছে। যদিও আদালতের নির্দেশের উপর আস্থা রাখার বার্তা দিয়েছে শাসক দল। এরকম সিবিআই অর্ডার অনেকবার হয়েছে, স্থগিতাদেশ হয়েছে, হতেই পারে আদালতের অর্ডার কে অস্বীকার করছে। আদালতের সিঙ্গেল বেঞ্চের কাছে নথি নিতে আসে সিবিআই। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের নির্দেশনামা পাবে সিবিআই। ক্যামেরায় বিশ্বরূপ রায়ের সঙ্গে প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে বুধবার ধুমধুমার পরিস্থিতি করুণাময়ীতে। এসএসসি দুর্নীতি ইস্যুতে বিক্ষোভে সামিল হয় এসএফআই এবং ডিওয়াইএফআই। বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের সঙ্গে হাতাহাতি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কর্মী সমর্থকেরা। এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। এসএসসির কেন্দ্রীয় অফিস ঘেরাওয়ের ডাক দেয় এসএফআই ডিওয়াইএফআই। করুণাময়ীতে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে উত্তেজনা বাড়ে। হামলা করেছে, লাঠি মারছে, পায়ে লাঠি মারছে, বুকে লাঠি মারছে এবং যে পুলিশের যে জমায়েত সেই জমায়েত ভেঙে এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশের যে বাধা সেই বাধাকে উপেক্ষা করে এই মুহূর্তে এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্ষমতা দেখান, উর্দির গরম দেখান, সব চোর। আমাকে এই দেখুন খিমচে দাগ করে দিয়েছে, দেখুন দেখুন, এটা হচ্ছে পুলিশের কাজ। দেখুন দেখুন নখ দিয়ে খিমচে কি করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন একটু আগে একজন ছাত্রীকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলা হয়েছে। এইটা আমাদের প্রাপ্য। চোরেরা নারদে সারদায় ধরা পড়লে তাদের বাঁচাতে নিজাম প্যালেসে করোনার মধ্যে হাজার হাজার লোক ভিড় করে, পুলিশ তাদের কর্ডন করে। আর এখানে চাকরি চাইতে এলে এই এসএসসি দপ্তর ঘুঘুর বাসা, চোরের বাসা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। কোথাও যাব না এখান থেকে। দালালরা প্রোটেক্ট করছে, চোর দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে। এরা এদের কাজ চোরদেরকে প্রোটেক্ট করা। কমিশন বলছে আমরা কিছু বলিনি চাকরি দেওয়ার জন্য। এরা প্রোটেক্ট করছে। দেশে আন্দোলন করা যাবে না, মিছিল করা যাবে না। দালাল, তৃণমূলের দালাল, সব কটা দালাল। এটাই তো পুলিশের চরিত্র। এর বাইরে 10 বছরে আছে ওরা ভাবছে আমরা বোধহয় বাইক নিয়ে বেরিয়েছি। হেলমেট আর জুতো দেখবে, আমরা হেলমেট জুতো ছাড়া বাইক নিয়ে বেরোই না। বিক্ষোভ কর্মসূচি থেকেই এসএসসি দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সুর চওড়া করে আন্দোলনকারীরা। সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। রিপাবলিক বাংলা। যদিও যাদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে এবং আগামীকাল এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন হবে, এমনটাই ডিওয়াইএফআই এবং এসএফআই এর তরফ থেকে জানানো হয়েছে। নজর রাখবো পরের খবরে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে খেজুরিতে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর সেই মিছিল থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র রক্ষার দাবিতে খেজুরির কুলটা থেকে কামারদা পর্যন্ত প্রতিবাদ মিছিল বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতাকর্মীরা। সেই কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কর্মীরা বাড়ি ফিরছে, পাড়াতে তৃণমূলী হারমাদরা পুলিশের সামনে গাড়ি ভাঙচুর, কার্যকরদের মারধর করছে, ইট মারছে, লাঠি দিয়েও মারছে। পুলিশের সামনে দুজনকে তুলে নিয়েছে, আমার নিজের ভাইকেও তুলেছে। এদিকে খেজুরিতেই তরুণ মাইতির নেতৃত্বে হারমাদ মুক্ত দিবসের ডাক দেয় তৃণমূল। সেই কর্মসূচি ঘিরেও তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ থেকে থানায় দায়ের করবেন, পুলিশ প্রশাসন আছে, তারা দেখবেন। তো অভিযোগ তারা করতেই পারেন। অভিযোগের সারবত্তা কি আছে, এসপি আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি আছেন, তারা দেখবেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে সমগ্র খেজুরিকে তৃণমূল কংগ্রেস পুলিশের সাহায্য নিয়ে আর কিছু জেহাদি নৌসাদের মতো জেহাদি, ওসমানের মতো জেহাদি, এইসব জেহাদিদের দিয়ে খেজুরিতে মানুষের শান্তি, গণতন্ত্র, অধিকারের উপর আঘাত করছে। এখনো পর্যন্ত 2 বিজেপি কর্মী
কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই তাদের কাছে খবর রয়েছে। তাহলে সেই তাদেরকে অবিলম্বে পুলিশের সামনে তাদেরকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠে এসছে। তাই এই অভিযোগ তারা থানায় জানাবেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা যেটা জানাতে চাইছেন যে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন কেমন কাজ করছেন না, তাই তারা বাধ্য হয়ে রাস্তায় অবরোধে নেমেছেন। পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে ক্যামেরায় প্রদীপ গোলের সঙ্গে বিশ্বনাথ পণ্ডা, রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার নজর দেব আমরা ব্রেকিং নিউজে। আবারও প্রকাশ্যে গুলি চলল হাওড়ায়। আজ সন্ধ্যার ঘটনা। দাসনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভিতে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। ছুটে পালিয়ে প্রাণে বাঁচেন সেই ব্যক্তি, ওই ব্যবসায়ী। তিনি জানান যে কারখানা থেকে বেরিয়ে তিনি টিফিন আনতে যাচ্ছিলেন, আর সেই সময় এই ঘটনা। আবারও প্রকাশ্যে গুলি চলল হাওড়ায়। আজ সন্ধ্যার ঘটনা, দাসনগর থানার ঘটনা। এক্সক্লুসিভ সেই সময়কার ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। দেখছেন রিপাবলিক বাংলায় সেই এক্সক্লুসিভ ছবি। রীতিমতো চাঞ্চল্য এলাকায়। কে বা কারা এইভাবে একেবারে প্রকাশ্যে গুলি চালালো সেই নিয়েই কেউ ভেবে পাচ্ছেন না। বিশ্বনাথ দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, ফোনে কথা বলবো বিশ্বনাথের সঙ্গে। বিশ্বনাথ, জানতে চাইবো যে কি করে ঘটলো এই ঘটনা? সিসিটিভি ফুটেজে যেহেতু অনেক কিছুই ধরা পড়েছে, পুলিশ এখনো পর্যন্ত কি জানাচ্ছে? কারা ঘটিয়েছে এই ঘটনা? দেখো, নির্দিষ্টভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে না, ইতিমধ্যেই কিন্তু পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন এবং সিসিটিভিতে যে ছবি ধরা পড়ছেন যে ওই ব্যবসায়ীকে কিন্তু লক্ষ্য করে একের পর এক গুলি কিন্তু চালাচ্ছে, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই আমরা দর্শকদের দেখাচ্ছি। ইতিমধ্যেই দাসনগর থানায় লিখিতভাবে কমপ্লেন হয়েছে এবং ওই ব্যবসায়ী যথেষ্টই কিন্তু আতঙ্কিত। কেননা যেভাবে ভর সন্ধ্যেবেলা তিনি কারখানা থেকে বেরিয়েছিলেন সন্ধ্যেবেলা টিফিন কেনার জন্য এবং তারপরে তাকে লক্ষ্য করে যেভাবে দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাতাড়ি গুলি চালায়, তাতে কিন্তু যথেষ্টই আতঙ্কিত ওই ব্যবসায়ী। তিনি যেটা জানাচ্ছেন যে কি কারণে এই হামলা তিনি জানেন না, কিন্তু যেভাবে তিনি আজকে প্রাণে বেঁচেছেন সেটি সব থেকে বড় কথা। এই মুহূর্তে কিন্তু গোটা বিষয় নিয়ে গোটা এলাকায় কিন্তু যথেষ্টই আতঙ্ক রয়েছে। কেননা ওই এলাকা অর্থাৎ ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা অঞ্চলটি মূলত ছোট ছোট ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে রয়েছে এবং সেই জায়গায় যদি ভর সন্ধ্যেবেলা দুষ্কৃতীরা এইভাবে তাণ্ডব চালায় তাহলে কিন্তু তাদের মধ্যে আতঙ্ক থাকে। ইতিমধ্যেই দাসনগর থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। আমরা দেখেছি গত পরশু নাজিরগঞ্জে গুলি চালিয়ে এক তৃণমূল নেতাকে খুন করা হয়েছে এবং তারপরে হাওড়ার দাসনগরে এই ঘটনা। হাওড়া শহরে সাময়িক পরিস্থিতি নিয়ে কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন, কেন একের পর এক যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বা খুন হচ্ছে তাতে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আতঙ্কিত এবং সবথেকে বড় কথা পরিস্থিতির দিকে নজর রাখো বিশ্বনাথ। যে ব্যবসায়ীর উপর এই হামলার ঘটনা ঘটেছে তিনি কি অভিযোগ করছেন আপনাদের শোনাবো এবার। আমাকে তিনজন মিলে গাড়ি করে এসে পেছন দিক দিয়ে গুলি চালায়, কিন্তু আমি ছুটে পালিয়ে যাই, গুলিটা আমার লাগে না, তার জন্যে আমার কিছু হয়নি এখনো। আমি থানায় জানাতে এসেছি। ঘটনাটা ঘটেছে ইচ্ছাপুর চাষির মাঠ। দেখালাম আপনাদের সেই ঘটনা।